বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া টাকার খোঁজে ইডি, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান। হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলের ট্রাইব্যুনালের চিঠি। মাদক সাম্রাজ্যের সম্রাট শম্ভু রিমান্ডে, সম্পদ বেড়েছে ২৬ গুণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বাংলাদেশ থেকে পাচার হওয়ার টাকা আর অনুপ্রবেশকারীদের খোঁজে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যে অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে এই অভিযান চালানো হয়। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মী সহ প্রভাবশালী অনেকেই বৈধ অবৈধ উপায়ে আশ্রয় নিয়েছে ভারতে। রাতারাতি দেশ ত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই আর্থিক সংকটে। পরিচিত ও আত্মীয় স্বজনের মাধ্যমে ভারতে আগে থেকে গড়ে তোলা সম্পদ ও বর্তমানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়ার টাকায় বহাল তবিয়াতে আছেন তারা। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে দেশটির অন্তত ১৭ জায়গায় মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির অভিযান। পশ্চিমবঙ্গের ১২টি জায়গায় চলে এ অভিযান। অর্থ পাচারকারী আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে মেগা অভিযানের আওতায় উত্তর ২৪ পরগনা ও কলকাতায় হয় তল্লাশি। অভিযান চলে পশ্চিমবঙ্গের ১২ স্থানে। ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের মধ্যগ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি। ইডির অভিযোগ, সাম্প্রতিক সময়ে শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করছেন এই নারী। জানা যায়, বর্তমানে জেল হাজতে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন এই নারী। তার মধ্যগ্রামের ৩, বারাসাতের ২টি ফ্ল্যাট, একটি পানশালায় চিরুনি অভিযান চালানো হয়। তবে কত নগদ অর্থ বা সম্পদ উদ্ধার হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেনি ইডি। একই সঙ্গে ওই নারীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে নারী পাচারের অভিযোগ আনা হয়। ইডি জানায়, ভারতীয় মুদ্রাকে বাংলাদেশি টাকায় পরিবর্তন করে ফের ভারতীয় রুপিতে পরিবর্তন করত চক্রটি। এই বিপুল কালো টাকা সাদা করার পেছনে কারা রয়েছে তারই তদন্ত হচ্ছে। অন্যদিকে ভারতের বনগাঁও এলাকার পেট্রাপোল সীমান্তে এক ট্যাক্সি চালক পিন্টু হাওলাদার এবং সীমান্ত এলাকায় বসবাসকারী ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতেও অভিযান চালানো হয়। সে সময় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও অভিযোগ পাওয়া গেছে, বাংলাদেশি এবং রোহিঙ্গা মেয়েদের পাচার করা হচ্ছে ঝাড়খণ্ডে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভারতীয় পরিচয়পত্র। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। যাত্রাবাড়ী থানার ওসি জাকির হোসেন সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। জুলাই-আগস্ট গণহত্যার দায়ে গত ১৭ই অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর গত রোববার শেখ হাসিনা সহ জুলাই-আগস্টের গণহত্যার জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। এমন তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছিলেন তিনি। সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। এই বিষয়ে মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে। শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত
তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এদিকে যাত্রাবাড়িতে গণহত্যা, লাশ গুম, আলামত নষ্টের ঘটনায় যাত্রাবাড়ি থানার ওসি জাকির হোসেন সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। একটা তরুণকে আহত অবস্থায় তার আরেক সহকর্মী যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সে তখন বেঁচে ছিল, খুব স্বাভাবিক অবস্থা, তার পায়ে গুলি আহত ছিল সামান্য। সেই ছেলেটিকে কাছে থেকে যে বুকে গুলি করে হত্যা নিশ্চিত করে এবং পরবর্তীতে তার লাশকেও আবার নানানভাবে বিকৃত করে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন। চিফ প্রসিকিউটর জানান, কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না, তবে কোনো দোষী পুলিশ অফিসারকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। কোনো নির্দোষ পুলিশ অফিসারকে হয়রানি করা হবে না। যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ পাবো আমরা, আমাদের তদন্ত সংস্থা পাবে, জুলাই আগস্টের গণহত্যার অ্যাট্রোসিটির সাথে, নিষ্ঠুরতার সাথে যারা জড়িত ছিলেন তারা কেউ ছাড় পাবেন না। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল অনুমতি দেন। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ভারত আন্তরিক না হলে শুধুমাত্র ইন্টারপোলের রেড নোটিশ জারি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না, এমন মত দিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন গুরুতর অপরাধে পলাতক দেখিয়ে যাদের নামে এখনও এই সংস্থার রেড নোটিশ ঝুলছে তা আইনিভাবে সংশোধনের সুযোগ রয়েছে। দীপু শিকদারের রিপোর্ট। ইন্টারপোল আন্তর্জাতিক পুলিশ সংস্থা, এর সদস্য 196টি রাষ্ট্র। আর রেড নোটিশ হলো আন্তঃরাষ্ট্র অপরাধীদের আটকের সহায়তা চেয়ে সর্বোচ্চ ওয়ারেন্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ধরে আনার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুল ইন্টারপোলের সহায়তায় রেড নোটিশ জারির কথা বলেন রবিবার। তারপরই বুধবার রেড নোটিশ জারির জন্য পুলিশ সদর দপ্তরের চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এর আগে অক্টোবরে শেখ হাসিনাকে গ্রেফতার করে 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তথ্য বলছে, এর আগেও ইন্টারপোলের মাধ্যমে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত 17 বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। কিন্তু শেখ হাসিনাকে কি রেড নোটিশের মাধ্যমে ফেরত আনা সম্ভব? সদস্য দেশগুলো বাধ্য নয় রেড নোটিশের প্রেক্ষিতেই তাকে অ্যারেস্ট করা। এখন এক হলো যে সেই দেশের সদস্য থাকতে হবে ভারতের, আর দ্বিতীয় হলো যে বন্দি বিনিময় চুক্তির যে আছে দুই দেশের মধ্যে, এক্সট্রাডিশন ট্রিটি, সেটা কার্যকরেও দুই দেশের সমান সদিচ্ছা থাকতে হবে। শুধুমাত্র তখনই সম্ভব তাকে ফিরিয়ে আনা। এটা কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট না, এটা মাত্র হোস্ট কান্ট্রি তাকে চাচ্ছে। ইন্টারপোলের ওয়েবসাইটে মোট 64 বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে, যার মধ্যে বিএনপি নেতা মৃত হারিস চৌধুরীর নামও এখনও এই তালিকাভুক্ত। আছে আরও অনেকের নাম। এই রেড নোটিশ জারি করা হয়েছে যার নামে, সেরকম কেউ যদি মারা যান তো সেটা নিশ্চিত হওয়ার একটা বিষয় আছে। যে সম্ভবত পুলিশ সদর দপ্তর এখনও নিশ্চিত হতে পারছে না যে তিনি কিনা যিনি মারা গেছেন। সেটা নিশ্চিত হলেই কেবল সম্ভব তাদেরকে জানিয়ে দেওয়া যে এটা আর দরকার নেই। এছাড়াও বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে কি করবে সংস্থাটি? যে নামগুলো দেওয়া হয় প্রতি 5 বছর পর পর তারা জানতে চায় যে তারা এখনো কি এটা রাখার প্রয়োজন আছে কি নেই। যে হোস্ট কান্ট্রি যদি বলে যে হ্যাঁ এটা প্রয়োজন আছে, সেক্ষেত্রে তারা সেটা কন্টিনিউ করে। ইন্টারপোল যদি শেখ হাসিনার বিরুদ্ধে শেষ পর্যন্ত রেড নোটিশ জারিতে রাজি হয়, তাহলে এই তালিকায় প্রকাশ পাবে তার নাম, পরিচিতি, অপরাধের ধরন ও ছবি। মনিটর করবে ফ্রান্সে ইন্টারপোল সদর দপ্তর। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানার রিয়াজ হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে।
নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় মঙ্গলবার মহানগর মুখ্য হাকিম আদালতে আনা হয় বরগুনা ১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে শম্ভুকে রিমান্ড ও আমির হোসেন আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত। প্রাথমিক তদন্তে তার এই হত্যার সঙ্গে তার বিষয়টা জড়িত থাকার বিষয়টা তদন্তে চলে আসে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। তাকে এই মামলায় শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য নেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ। তার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিনের জন্য প্রার্থনা করেছি। একই দিনে কেরানীগঞ্জের রিয়াজ হোসেন হত্যা মামলায় মুখ্য বিচারিক আদালতে হাজির করা হয় ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিন হাওলাদারকে। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালত। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ থাকায় তাকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পরে মাননীয় আদালত আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। ওবায়দুল কাদের কি করবেন না কারণ একজন পিএর সেটা জানার কথা না। একজন মন্ত্রীর পিএ সব কথা কি জানে না। আমরা জামিন চেয়েছি 7 দিনের রিমান্ড বাতিল পূর্বক। এছাড়া এদিন বনানী থানার হত্যা চেষ্টা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি জায়গা দখল করে বাড়ি, স্বগোত্রীয়দের জায়গা দখল করে পুকুর দখল করেছেন, ইটভাটার জায়গাও। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছিলেন বরগুনার সবকিছুর হর্তাকর্তা। ছেলে সুনাম দেবনাথকে দিয়ে নিয়ন্ত্রণ করতেন মাদক বাণিজ্য, কায়েম করেন ত্রাসের রাজত্ব। নির্বাচনী হলফনামাতেই 16 বছরে তার সম্পদের পরিমাণ বেড়েছে 26 গুণ। প্রতিনিধি জয়দেব রায়কে সাথে নিয়ে বরগুনা ঘুরে এসে জানাচ্ছেন আলী আহমেদ, ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক। শিল্প কারখানা দালান কোটার চাকচিক্য না থাকলেও শান্তির জনপদ ছিল দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনা। গত 16 বছর সেই শান্ত জনপদে অশান্তির ছায়া হয়ে কালো মেঘে ঢেকে দেয় বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। শহরের পশ্চিম বরগুনা এলাকায় উপজেলা পরিষদের নাকের ডগায় তাদেরই ৪৫ শতক জমি দখল করে বাড়ি নির্মাণ করে শম্ভু। তিনি যখন এই বরগুনাতে থাকতেন, এই বাসভবনেই থাকতেন। এটিও আসলে তার দখল করা জায়গা বলে অভিযোগ রয়েছে। শুধুমাত্র তার এই বাসভবনই নয়, আরও অনেক জায়গা জমি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উপজেলা পরিষদের যে জমি, এখানে উনি কিছু অংশ দখল করে পুকুর ভরাট করে বাড়ি করেছেন। আমরা আমাদের জায়গা পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করি। বাড়ির পাশেই হিন্দুদের সম্পত্তিও ছাড় দেয়নি সে। আমি সরকারি খাজনা দিই, তাহলে আমার নামে তাহলে থাকা সত্ত্বেও আমি আমার এই জায়গায় ফয়সালা পাইনি। এও কয় যেন এমন কিছু হয়ে যাইবে জেলে পৌঁছে যাবি তোরা। একটু এগোতেই লাকুরতলা মহাসড়কে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জায়গা নেয়ার অভিযোগও রয়েছে শম্ভুর বিরুদ্ধে। আর সদর উপজেলার গৌরীচন্না ভূতমারা এলাকায় একজনের ইটভাটার 15 একর জায়গা দখল করে শম্ভু। এছাড়া তালতলী উপজেলার ফকিরহাটে 3 একর জমি নামমাত্র মূল্যে জোর করে নেয়া, একই উপজেলার বড় অঙ্কজান পাড়ায় 5 একর জমি দখলের অভিযোগও তার বিরুদ্ধে। বরগুনার সবকিছুতে প্রভাব বিস্তার করতেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অভিযোগ ছিল নিয়োগ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্যের। কাবিখা কাবিটা থেকেও ভাগ নিত শম্ভু। রামরাজত্ব কায়েম করিয়া এই আমাদের বর্ণার উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, যেখানে যে বরাদ্দ সব কিছু টাকা পয়সা লুটপাট করে তারা নিয়ে গেছে। সে কিন্তু উন্নয়ন করেছে কার? তার ব্যক্তি কেন্দ্রিক। এলাকায় তার ছেলে সুনাম দেবনাথও গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। আলোচিত নয়ন বন্ড সহ কিশোর গ্যাং ও মাদকের মূল হোতা বলে পরিচিত ছিল সুনাম। নয়ন বন্ডের গ্যাং হত্যা করে রিফাত শরীফকে। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখনো কারাগারে রিফাতের স্ত্রী মিন্নি। এই সুনাম দেবনাথ আমাদের ফ্যান্সিডের বলেন, ইয়াবা বলেন, এই ব্যবসাটা ওতপ্রোতভাবে জড়িত। এবং এই বরগুনাতে 1 নম্বর ডিলার যদি জানতাম সেটা সুনাম দেবনাথ। আমি আপনার কিছু তথ্য দিই, এই বরগুনাতে নয়নবন তৈরি হয়েছিল, এই নয়নবন তৈরি করছে এই সুনাম দেবনাথ। প্রভাব বিস্তার করে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনার পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় সম্পদ গড়েছে। এবার থাকতেন কে ওনারা? ওর ফ্যামিলি থাকতো। অভিযোগ আছে ভারতে রয়েছে তার বিপুল সম্পদ।
2008 সালে দাখিল করা হলফনামায় আইন পেশায় আয় দেখানো হয় 2,10,000 টাকা, 2014 সালে 24,81,000 আর 2018 সালে পেশা দেখানো হয় ব্যবসা আয় 55,38,000 টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় নিজের নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখান 3,30,00,000 টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত 67,47,000 টাকা, স্ত্রীর নামে ব্যাংকে আছে 15,83,000 টাকা। 5 আগস্টের পর আত্মগোপনে থাকা শম্ভুকে 11 নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আলী আহমেদ, 21 টেলিভিশন, বরগুনা। সীমিত ডিকার্বনাইজেশন সক্ষমতা সম্পন্ন বেশিরভাগ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য সবুজ শিল্প বিকাশের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। COP29 সম্মেলনে জার্মানি ও চিলি আয়োজিত উচ্চ পর্যায়ের জলবায়ু ক্লাব নেতাদের সভায় বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও রিয়াতি ডিকার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সঙ্গে কাজ করতে চায়। তিনি উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে প্রমাণিত কম নির্গমন প্রযুক্তি প্রদর্শন ও স্থাপন করারও আহ্বান জানান। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। চীনে স্টেডিয়ামের ভেতরে গাড়ি, নিহত অন্তত 35। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পর 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। তাদের মধ্যে ফ্যাসিস্ট সরকারের উপাদান আছে বলে দাবি করেছেন তিনি। বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে না রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে লালমনিরহাটে বিএনপি আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান সহ অন্যান্য সংস্কার যেন ভালোভাবে করতে পারে তার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া প্রয়োজন। গত 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদী শাসন চালিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে পুরোপুরি ধ্বংস করার পাশাপাশি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকেও ধ্বংস করেছে বলে মন্তব্য করেন। তিনি নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে রাখতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। একটি সুষ্ঠু নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন তো আছেই, সেই সঙ্গে এই জঞ্জালগুলো যেগুলো 15-16 বছরে তৈরি হয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে, নির্বাচন কমিশনের ক্ষেত্রে, বিচার বিভাগে, সামাজিক ক্ষেত্রে, সব জায়গায় এই জঞ্জালকে সরিয়ে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা ভিত্তি প্রস্তুত করবার জন্য আকাঙ্ক্ষা রয়েছে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া টাকার খোঁজে ইডি, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান। হাসিনাকে গ্রেফতারের রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলের ট্রাইব্যুনালের চিঠি। মাদক সাম্রাজ্যের সম্রাট শম্ভু রিমান্ডে, সম্পদ বেড়েছে 26 গুণ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।